আলাইকুম। অনেক দিন ধরে মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে বিষয়টা। প্রত্যেকের মনেরই এক একটা প্রশ্ন, যেরকমের 16-17 বছরের একটা ত্যাগের প্রশ্ন। সবাই পোস্ট করতেছে, যেমন আমিও পোস্ট করছি যে তারা কোথায়, তাদেরকে পাওয়া যায় না, হাইব্রিড ছাইয়ে গেছে, বিএনপির ভিতরে হাইব্রিড ভরে গেছে, এরকমের সবার একটা অভিযোগ। আচ্ছা, আমরা যারা 17 বছর 16 বছর, কেউ কম কেউ বেশি, যারা সবাই রাজপথে ছিলাম, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি, ছাত্র দল, যুব দল, সহযোগী সংগঠন, স্বেচ্ছাসেবক, তাঁতি দল, মহিলা দল, যে যার স্থান থেকে, প্রত্যেকে তার স্থান থেকে 17-18 বছর ধরে এই স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। ভালো কথা। কিন্তু 5ই আগস্টের পর এত 1,500 2,000 লাশ, 50,000 পঙ্গুত্ব বরণ করার পর আমরা যারা স্বাধীন রাষ্ট্র ফিরে পাওয়ার পর আনন্দ মুখর যে একটা বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছি, ফেসবুকের প্রোফাইল লাল করছি, তারপরে বিষয়টা এইভাবে দাঁড়ালো। হঠাৎ আমি যে নেতার রাজনীতি করতাম, আপনি যে নেতার রাজনীতি করতেন, যে একটা প্রোগ্রামের দিনে 50টা ফোন দিত, হয়তো আমি ফোন ধরতে না পারলে আইসে দেখতাম 10টা 12টা ফোন। তখন হয়তো আমি সেই ফোনটা রিপ্লে দিয়ে বলতাম, জি ভাইয়া বলেন। তখন আমার নেতা বলতো, আজকে তো অমুক টাইমে প্রোগ্রাম আছে, কই আছো তুমি, কতজন নিয়ে আসতে পারবা, বা আজকে একটু বাড়াই নিয়ে এসো দলের, আজকে কিন্তু এটা কিন্তু একটা বড় ধরনের একটা প্রোগ্রাম। তখন আমরা যেতাম। কিন্তু 5ই আগস্টের পর আমি এই যারা আমাদের বিশেষ করে আমি যতদিন দলের সাথে, ছাত্র দলের সাথে ইনভলভ ছিলাম, আমার নেতাদেরই অনেক বিষয়ে ফোন দিয়ে আমি ফোন রিসিভ করতে পারিনি। এমনকি আমার নিজের প্রয়োজনে বা আমি যে কোনো বিষয়ে ফোন ধরাতে পারিনি। তাহলে আমি এইটা বলতে চাই, জেলা ভিত্তিক বা উপজেলা ভিত্তিক, সেন্ট্রাল ভিত্তিক আমাদের জাতীয়তাবাদী আদর্শের যত বড় বড় হাইকমান্ড, বড় বড় নেতা আছে, তাদের কি আসলে উচিত ছিল না যে ছেলেটাকে আমি 16 বছর ধরে ফোন দিতাম যে আসো আজকে প্রোগ্রাম আছে, সেই ছেলেটাকে 5ই আগস্টের পর আমি একটা ম্যানের, মনে করেন এক্সাম্পল, আমি একটা সাধারণ মানুষের রাজনীতি, একটা সাধারণ নেতার রাজনীতি করি, সাধারণ মানে সে আহামরি বড় হাই ভোল্টেজ কোনো লোক না, তাহলে সে আমারে যেরকমের মানে ফোন দিত, ওই রকম তো আরও 5টা লোক তার ছিল। সে কি 5ই আগস্টের পর চাইলে পারতো না যে আসো আমরা এক জায়গায় হই? আবার আমার মতো আরেকজন যে আরেক ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করে, সবাই তো বিএনপি করি বা জাতীয়তাবাদী ছাত্র দল, কেউ যুব দল, এক একজন ম্যান তো আছে, এক একজনের এক একটা নেতৃত্বের একটা স্থান আছে। কিন্তু আমরা কি চাইলে পারতাম না? আমরা কি চাইলে পারতাম না যে আসো আমরা 5ই আগস্টের পর এক জায়গায় হই, একটা নীতি নির্ধারণ নির্দেশনা নেই? কিন্তু না, 5ই আগস্টের পর সবাই নেতা হয়ে গেছে। 5ই আগস্টের পর আমার সাথের, আমার আশেপাশের যারা মানে আমার সাথে প্রোগ্রাম করতো, তারাও নেতা হয়ে গেছে। আমার সাইডের ছোট ভাই যাদেরকে আমি নিয়ে যেতাম, তারাও নেতা হয়ে গেছে। কারণ 5ই আগস্টের পর সবাই নেতৃত্ব জাহির করার জন্য এমনভাবে নিজেরে সবার সামনে আনছে, মানে ধরে নিয়েছে 5ই আগস্টের পর আমরা ক্ষমতায় পাওয়ারে চলে গেছি। আজকে ডাকসুর ব্যাপারটা নিয়ে সারা বাংলাদেশে যে যা কিছু ঘটতেছে, হ্যাঁ মাইনে নিলাম যে ভোটে টুকটাক কারচুপি হয়েছে, অনেক কিছু হয়েছে। ছাত্রদল, আবিদ ভাই একটা ভালো মানুষ, আবিদ ভাইয়ের প্যানেল অনেক ভালো, বিশাল একটা প্যানেল। ছাত্রদল বাংলাদেশ ছাত্র সংগঠনের মধ্যে সব থেকে বৃহত্তর একটা প্যানেল, মানে সংগঠন, এর বাইরে আর নাই। তা ছাত্রদল ডাকসুতে হারছে, এটা বড় বিষয়, এটা গণতান্ত্রিক সৌন্দর্য। হার জিত না থাকলে তাই সেখানে গণতন্ত্র থাকে না। তা বিষয়টা ওই রকম না, বিষয়টা হারছে সেটা নিয়ে কষ্ট না। কিন্তু যারা আমাদেরকে টিটকেরি করে যে ছাত্র শিবির জয় হয়েছে, সেই ছাত্র শিবিরকে নিয়ে পোস্ট করছে অসংখ্য আওয়ামী লীগ, যাদের মানে ফেসবুক প্রোফাইলে দেখতাম শেখ হাসিনা, বঙ্গবন্ধু, তাদের ছবি দিয়ে ভরা, হ্যাঁ তাদের ছবি দিয়ে ভরা। সেই জায়গা থেকে আপনি খেয়াল করে দেখবেন যে সেই ব্যক্তি আজকে ডাকসুর যারা নির্বাচিত প্যানেল, তাদেরকে অভিনন্দন জানাচ্ছে। আসলে বিষয়টা আমি বুঝতে পারছি না। লুঙ্গির তলের রাজনীতি বা ছাত্রলীগের ছায়ার তলে থাকে রাজনীতি, আমি সেটা বলছি না। কিন্তু আপনি 16 বছরে টোটাল ছাত্র শিবিরের বিরুদ্ধে
উপজেলা, জেলা, টোটাল বাংলাদেশ, টেকনাফ, তেঁতুলিয়া, একেবারে মনে করেন অল বাংলাদেশ জুড়ে টোটাল ছাত্রদলের হাইকমান্ড, কারণ তারা তো ছদ্মবেশ, তারা তো আর প্রকাশ্যে রাজনীতি করে না, 5টা মামলা তারা খাইছে, কেউ বলতে পারবে? আজকে যারা ছাত্রদলকে, বিএনপিকে চাঁদাবাজি বলছেন, চাঁদাবাজ কি কোনো দলের হইতে পারে? সে কি আসলে, তার কি ব্যক্তি কোনো পরিচয় আছে? চাঁদাবাজ কি করছে? চাঁদাবাজ সেই করছে যে এই দলের সাইনবোর্ড ব্যবহার করে উপার্জন করে নিজে বেনিফিটেড হইতে চেয়েছে, কোনো ব্যক্তির সাইনবোর্ড ব্যবহার করে নিজে উপার্জন করে বেনিফিটেড হইতে চেয়েছে, সে চাঁদাবাজ। আবার এই জায়গা থেকে একটা বিষয় আছে, 16-17 বছর আমি একটা ধরেন আমি একটা প্রতিষ্ঠান আছে, বা আমি একটা চাকরি করি, বা আমি একটা দোকান আছে, এখন 16-17 বছর নীরবে নিবৃত্তিতে আমার কাছ থেকে আওয়ামী নেতারা বা প্রেশার দিয়ে, পারিবারিক মামলার একটা চাপে, বা এটা যে কোনোভাবে আমারে মনে করেন প্রেশারে রেখে সে টুকটাক এভাবে ওভাবে অনেক কৌশলে ফেলাইয়ে টাকা নিত, সালিশি সাজাই দিয়া, আমার নানান ফ্যাক্টরি ফেলাই দিয়ে টাকা নিত। এখন 16 বছর পরে যখন আমি মুক্ত হয়েছি, তখন আমার গায়ে তো একটা জোশাই পড়ছে, একটা জেহেনাই পড়ছে, শালা তোরে তো পাইছি মানে কি, যাই এত বছর আমার তেনে সব 1 লাখে দিবি, কত দিবি? 10 লাখ দিবি। তা 10 লাখ দিবি, 10 লাখ ও তো নেছে 10 বছর বইয়া, ও যাই 10 লাখ চাইছে, মিডিয়া ফলাও করে প্রচার করছে কি চাঁদা চাইছে। কিন্তু আসলে এটা কি কেউ গোড়ায় হাত দেয় যে বিএনপির মানুষগুলোরে ইডে ওই যে আপনার কোডের বাড়িন দিয়ে গেলে কোডের ইটটা পর্যন্ত টাকা চাইতো? কেউ জানে? যত মামলা খাইছে কোডের ইট পর্যন্ত টাকা চাইতো। আর যে দেশে উকিল মোক্তার যে যা আছে মনে করেন যে একটা পর্যন্ত সব তাদেরই ছিল, আওয়ামী লীগের তো ছিল। এখন যারা নিয়ন্ত্রণ করে দেশ, আসলে কি ডক্টর ইউনূস নিয়ন্ত্রণ করে? ডক্টর ইউনূসের কি আসলে দেশের কোনো সঠিক সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কোনো ভাইলেশন হোল্ড করার কোনো মানে ভাইলেশন থামাবার কোনো সিদ্ধান্ত ডক্টর ইউনূস এখনো চাইলে নিতে পারে? দেশটা এখনো মনে করেন একটা ছায়া শক্তি নিয়ন্ত্রণ করে। কারা? সেটা আপনি আমি খুব ভালো জানি। আচ্ছা ঠিক আছে, শিবির খুব ভালো একটা ছাত্র সংগঠন, কিন্তু তারা প্রকাশ্যে আসতে ভয় পায় কেন? আজকে যাদেরকে নিয়ে আপনি আলোচনা করছেন, এই আবিদ, এই যে গণেশ গংরা, এই যে গণেশরা, হ্যাঁ এখন তো গং লাগাইতেছেন তাদের মাথায়, এই গণেশরা বুক চিত করে টান হয়ে তারপর প্রকাশ্যে যে আমি ছাত্রদল করি, তারপর গর্ব করে তারপরে রাজপথে বুক চিত করে দাঁড়াই রয়েছে। আপনারা কইছিলেন প্রত্যেকটা ছাত্রদলের ছাত্রলীগের মিছিলের সাথে জড়িত, ইনক্লুড ছিলেন প্রত্যেকটা। হ্যাঁ, আজকে ছাত্রদলের নিয়ে মানে সমালোচনা করেন, সবসময় ছাত্রদলের হেও না করলে আপনাদের হয় না। অনলাইন প্ল্যাটফর্মে কত বিনিয়োগ করছেন, কত কি করছেন জানি না, মানে ঢুকলেই আপনারা ডাকসুর নির্বাচনে যদি আপনারা জয়ী হইয়া যদি আজকে মনে করেন আপনার সাথে একসাথে যুদ্ধ করা, একসাথে আন্দোলন সংগ্রাম করা, আপনারাও মজলুম, আমরাও মজলুম, আপনারাও জুলুমের শিকার হয়েছেন, আমরাও শিকার হয়েছি। তার মানে আপনারা আমাদের সাথে একটা ডাকসু নির্বাচিত হয়ে যে আচরণ করতেছেন, কালকে দেখলাম একটা হয়তো শিবিরেরই কর্মী হইবে, সে স্লোগান দিতেছে সাদিক কাইয়ুম ডাকসু বিপি লন্ডন থেকে দেখছো নাকি? আচ্ছা এটা আসলে বিষয়টা কি? লন্ডন থেকে দেখার এখানে কি আছে? তুমি ডাকসু বিপি হও, তোমরা ভালো যদি কাজ করো, সমাজ যদি তোমাকে মেনে নেয়, জনগণ যদি তোমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে, তোমরা পাওয়ারে আসলেও তো মানা নাই। তার মানে তোমরা যেভাবে নিজেদের জাহির করতে চাচ্ছ, এটা কি ঠিক? ছাত্রদল যদি এখনো ভাবে যে তারা এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের মন মানসিকতা থেকে যদি একবার বের হয়ে আসে যে না, ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যটা শেষ হয়ে যাইতেছে, তোমরা কিন্তু যা করছো এখনো চুপচাপ, আমাদের হাইকমান্ড ছাত্রদলের যারা আছে তারা কিন্তু চুপচাপ বসে শুনতেছে তোমরা যাই করতেছো না করতেছো। আসলে এর থেকে বেরোয় আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি বিগত 16-17 বছরে যারা করছে, এর থেকে বেরোয় আসতে হবে। ঠিক আছে, তার মানে ছাত্রদলের মতো তোমরা যদি বুক ফুলিয়ে নিজের পরিচয় দিয়ে মাঠে রাজনীতি করে এসে বলতে পারো যে হ্যাঁ আমরা এটা করছি ওটা করছি, যে কোনো সংগঠনের মতো, ছাত্র সংগঠন তোমাদের মতো একেবারে হাইডওয়ে রাজনীতি করে এরকমের কোনো সংগঠন নাই। ঠিক আছে, জাস্ট ভালো কথা, এই ব্যাপার থেকে বেরোয় আসি। এখন আমার দলের মানে নেতাকর্মী এবং আমাদের সেন্ট্রাল নেতাকর্মীরা যদি আমার মতো নগণ্য একটা এই মানে কর্মীর কথা যদি কারো কাছে পৌঁছে, মন থেকে শুনবেন। আমি আমার নেতা যার রাজনীতি আমি করছি, আমি তার কাছে একটা জিনিসই দাবি করি যে 5 তারিখের পর অন্তত বাকি উচিত ছিল মানে প্রোগ্রামের আগে যেভাবে ফোনটা দিতেন, ওইভাবে এই ফোনটা হাসি মুখে যে ভাইয়া আমরা তো এখন স্বাধীন,
আয় আমরা সবাই মিলে একভাবে বসি। আমার মতো আপনার আরও যারা কর্মী ছিল তাদেরকেও ডাকা উচিত ছিল যে আসো আমরা এক জায়গায় বসি, তারপর ভালো মন্দ একটা যে হ্যাঁ তোমার এলাকায় যেন কোনো কিছু না ঘটে এই এই ব্যাপারগুলো একটা নির্দেশনা, কই নির্দেশনা তো আসতেছে না, আমরা তো পাচ্ছি না। তাহলে আমরা কার রাজনীতি করবো, কিভাবে করব? আমরা এইটা পারতেছি যে আমি আমার পাশের জনার কিভাবে ক্ষতি করবো, সে কিভাবে উপরে উঠতে পারবে না, তারে কিভাবে দমাই রাখতে হইবে, সে যেন ভালো কিছু ডিজাইন ও নেতা হইবে, এটা আমার সহ্য করতে হইবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। এই মন মানসিকতা, এই সিমটমস থেকে বেরোয় আসতে হবে। আর এইটা শুধু আমি যে রাজনীতি করছি সেই নেতার বেলায় না, সব নেতার উচিত ছিল যে 5ই আগস্টের যে কন্টিনিউ প্রোগ্রাম করা বা ছাত্র দল করা, বিএনপি করা, যুব দল করা, শ্রমিক দল করা, তাঁতি দল করা, তারপর মহিলা দল করা, সমস্ত নেতাকর্মীদের নিয়ে একটা কর্মী সভা বসিয়ে ভালোভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া যে আমাদের দল এখন থেকে এইভাবে চলবে। তারেক রহমান লন্ডন থেকে হাজার বললেও তার যে মানে শুনতে যে বাধ্য এরকম তো না, কারণ তারে শোনে না তো অনেকে, তার কথা তো অনেকেই নেয় না, অ্যাকসেপ্ট করে না। ফেসবুকে তারে নিয়ে পোস্ট দিয়ে তেল দিয়ে বাসাই দেয়, কিন্তু আসলে তো মানে ওই যারা যারা মনে করেন যে মানে অপকর্মের সাথে জড়িত তারা তো তারেক রহমানের নির্দেশনা মানে না। তারেক রহমান ওখান থেকে পারে হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে, তারে আমি স্যালুট জানাই, আমার নেতা হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করছে, ঠিক আছে, সে তো তার জায়গা থেকে মানে অটল, সে তো তার স্থান থেকে চুল পরিমাণ কাউকে অপরাধীকে ছাড় দিচ্ছে না। কিন্তু তার মানে কি এই গভর্নমেন্ট কি করতেছে, এই গভর্নমেন্ট কি আসলে অপরাধী সাজা দিচ্ছে? যে চাঁদাবাজ সে কি কোনো দলের? এই গভর্নমেন্ট কোনো অপরাধীকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারছে? ভালো কোনো একটা এখন পর্যন্ত বিচার বা ভালো কোনো সংস্কার সে কি করছে এই গভর্নমেন্ট? কিছু হইলেই ছাত্রদল যদি মনে করেন, ঠিক আছে আওয়ামী লীগ বিএনপি দুইটা বিশাল বড় দল, আওয়ামী লীগ পতিত, বিএনপি মাঠে আছে, তাই যদি একটা বড় পুষ্কুনি থাকে, বড় একটা পুষ্কুনি থাকলে সেখানে উটকল মাছ, টাকি মাছ, শিং মাছ, মাগুর মাছ, নানান পদের মাছ থাকবে, পাঙ্গাসও থাকবে, খারাপ ভালো মিলেই থাকবে। আর আপনি যদি মনে করেন যে আমি ছোট একটা ডোবা কাটিয়া ওইটার উপরিতে জাল দিয়ে খালি একমাত্র মনে করেন যে ওই কি শিং মাছই চাষ করবো, তাই ওটার মধ্যে শিং মাছই পাওয়া যাবে। তা যেহেতু দুইটা বড় দল, দুইটা দলের মধ্যে এইরকমের মনে করেন যে আলতু ফালতু দলের নাম ব্যবহার করে অপরাধ করার লোকের অভাব থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু সে অপরাধ দমনে কি তারেক রহমান কি গভর্নমেন্টে আছে? তারেক রহমান অপরাধ দমন করবে? আছে, সে গভর্নমেন্ট চালায়, সে রাষ্ট্রপ্রধান। কিছু হইলে তারেক রহমানের দ্বার জবাব চান। এটা তো স্থানীয় নেতাকর্মীর উচিত যে 100% আইনের আওতায় এনে কঠোর জবাবদিহির আওতায় আনা উচিত। সে আমার বাপও যদি ভুল করে, আমিও যদি করি, কোনো প্রমাণ থাকে, ডকুমেন্ট থাকে, আমি চাঁদা চাইছি, আমি 5 টাকা কারো কাছে চাইছি, কাউরে আমার প্রভাব খাড়াইয়ে 2টা হুমকি দিছি, কাউরে 5টা খারাপ গালি দিছি, আমারে বহিষ্কার করলে আমি চুল পরিমাণ কোনো মানে মনে হইবে না যে আমার কোনো ক্ষতি হয়েছে। আমারে যদি আমি যদি আইনের পর্যায়ে যদি এইরকম অপরাধও করি যে অপরাধ অনুযায়ী আমার সাজা কি, আমার জেল হইবে, তাতে আমি হ্যাঁ হাসি মুখে মানিয়ে নেব, আমার বাপেও হাসি মুখে মানিয়ে নেবে। যারা বিএনপি পরিবারের আছেন তারা মানে ওই ব্যক্তিটাই অপরাধ করতেছে যে বিএনপির রেপুটেশন নষ্ট করতেছে। কে? তার ধরেন রাজনীতিতে আসার পর সর্বোচ্চ 1.5 মাস, 2 মাস, 2 বছর, সর্বোচ্চ গেলে 2 বছর। তার রাজনীতিতে আসার কারণ কি? যখন সে দেখছে বিএনপির পপুলারিটি বেড়ে গেছে, জনসমর্থন বেড়ে গেছে, তাইলে এখন একটু বিএনপির হালটা ধরি, আমার এটা ওরা টিকেই রাখতে হলে তো বিএনপির দরকার। কি কইছি বুঝতে পারছেন? আর সব থেকে বড় বিষয় হয়েছে আমার নেতাকর্মী এবং সবাই আমার মানে কথায় কষ্ট পাইলে সবাই ক্ষমা করে দেবেন। তা আপনাদের কাছে এখনও আমার দাবি, ত্যাগীদেরকে দরকার হইলে ডাইককে নিয়ে, দরকার হইলে ঘেড়ি ধরে ধাক্কাই নিয়ে একটু পাশে বসাইয়া পিঠে পোছা দিয়ে বললেন যে দেখ তোমরা এইটা করো, নির্দেশনা দাও, আমার দলটা যেন ভালো থাকে, আমার দলটা যেন টিকে থাকে, আমার নেতা তারেক রহমান যেন দেশে ফিরে আসতে পারে, ভালো একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে, 75 থেকে এই পর্যন্ত যেন এমন একটা রাষ্ট্র পরিচালনা তারেক রহমানের মাধ্যমে আপনি আমি সহযোগিতা করি যেন সে করতে পারে, যেটা ইতিহাস হয়েই থাকবে বাংলার মাটিতে। আপনি আমি সহযোগিতা না করলে সে একার মাধ্যমে কোনোদিন সম্ভব না। আমার নেতাকর্মী, আমার দলের যারা আছেন, আমি যার রাজনীতি করি, আপনি যার রাজনীতি করেন, আরেকজন যার রাজনীতি করেন, এই দেশটা কারো একলার না এবং একলা কেউ সংস্কার করতে পারেন। আসুন আমরা সবাই মিলেমিশে সবাই থাকি এবং বৈষম্য, হিংসা, প্রতিহিংসা এগুলো বাদ দেই। এবং নেতাকর্মী যাদেরকে বলতেছি, মনে করেন যারা ভাববে নিয়েছেন অলরেডি আমরা নেতা হয়ে গেছি, কিন্তু 5ই আগস্টের আগে যারা ফোন দিয়ে 10 বার খোঁজ নিতেন তার ফোন এখন রিসিভ করেন না, তাহলে ধরে নেবেন যে এর ফলাফলটা হয়তো সামনে আরো বাজেভাবে আসবে। এইটাই, কারণ আপনার কর্মফল আপনার হাতে, আপনি যেটা করবেন ওইটাই হবে, স্বাভাবিক।
আমার কথায় ভুল ত্রুটি হলে বা কোনো আমার বাইরে আমার সহযোদ্ধারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার ক্ষমা করে দেবেন। আমার নেতাকর্মীরা নেতারা যদি আমার দলের যদি কোনো নেতায় দেখে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি মনে হয় যে এটা বলায় আমার অপরাধ হয়েছে তাহলে আমার প্রতি আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এই কথাটা আজকে আমার না, বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীর কথা, যারা বুক চিতে টান টান করে তারপরে রাস্তার মাঝখানে দাঁড়াই থাকতো, শেখ হাসিনার পেটুয়া পুলিশের সামনে দাঁড়াই থাকতো, আজকে তারা ঘর থেকে বেরোয় না। জানেন আপনারা, আপনারা কোনোদিন খোঁজ নিয়েছেন? কাউরে ফোন দিয়ে জিজ্ঞেস করছেন তোরা আসো না কেন, তোদেরকে দেখি না কেন? কোনোদিন জিজ্ঞেস করছেন? আর এখন প্রোগ্রামের সারিতে সারিতে হাইব্রিড ভরিয়ে যায়, তার মানে আগের মানুষগুলোর কোনো দাম নাই। এরা কতক্ষণ থাকবে আপনার সামনে? এরা দলের দুর্দিন আসলে কালকে যদি আওয়ামী লীগ রাস্তায় নামে এরা থাকবে? আপনি জানেন? এদেরকে পাওয়া যাবে খুঁজছে কোনো? এখন যাই প্রোগ্রামের সামনে সারিতে যাদেরকে দেখি তাদেরকে অর্ধেককে চিনি না। আমার নেতা, আমার ছাত্র দলের জেলার নেতা, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, তারপরে যুব দলের যারা আছেন আমার নেতা কর্মীদের সাথে এখন পাশে পিছন সাইডে দ্বিতীয় সারিতে অনেক পোলাপান যা মোস্ট জুনিয়র, যা তাদের সাথে দাঁড়াবার যোগ্যতা রাখে না, তারাও যাই দেখি যে মনে করেন যে তাদের সাথে দাঁড়াইয়া মিছিল মিটিং প্রোগ্রাম করতেছে। কিন্তু আগে যারা যাই দেখতাম যে না বাসা থেকে ডিম বিক্রি করে টাকা লইছে প্রোগ্রাম করতে, তাদের পকেটে টাকা নাই, তারা আবার হাইটে বাসায় যায়। কোনোদিন ফোন দিয়ে খোঁজ নিয়েছেন যে আসলে তোমরা আসো কই, তোমাদের কি অবস্থা? বসে আছেন, তারেক রহমান কবে ফোন দেবে, বহিষ্কার করবে, তারেক রহমান কবে কি করবে এই নিয়ে আইতে। স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অবদান নেন। আমি অপরাধ করলাম মানে আমার শাস্তি দেন, তারপরেও দলটারে বাঁচান। আপনার হাতও ধরি পাও ধরি দল বাঁচান, নাহলে সামনে এমন দিন আসবে যারা আশেপাশে ঘুর ঘুর করতেছে, যারা আশেপাশে এখন যাইয়ে ভাইয়া ভাইয়া তেল দিতেছে, যারা 5-10 বছর আগে কোনো খোঁজ খবর ছিল না, 14 আন্দোলনে যাদের কোনো ভূমিকা নাই, 13 আন্দোলনে যাদের কোনো ভূমিকা নাই, যাদেরকে দেখি নাই চিনি না, যাদের বয়সই 17 বছর হয় নাই, তাদের কি দিয়ে যদি দেশ পরিচালনা করতে চান, তাহলে এই বলায় যদি আমার ভুলেই থাকে আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আমার বাবা হাসি মুখে মানিয়ে নেবে। আমার বাবা বলছে যে যদি এই দল যদি ধ্বংস হয় তাহলে একমাত্র এই যে আমাশা আপাও দেওয়া চামচার কারণে ধ্বংস হবে, কোনো নেতার কারণে না। তার মানে এই চামচাগুলো সাইড করে দিয়া যারা তেগি, আমিও যদি তেগি না হয় আমার লাথি মেরে বাইর করে দেবেন। আমি যদি 2 দিন প্রোগ্রামে অ্যাটেন্ড না করে থাকি আমার লাথি মেরে বাইর করে দেবেন। 5 তারিখের আগে যদি আমি বিএনপি না করে থাকি লাথি মেরে গাড়ি ধরে বাইর করে দেবেন, প্রয়োজন নাই আমারে। আমার মতো এরকমের যারা আছে তাদেরকে মনে করেন যদি মনে হয় যে না এই ছেলেটা 16-17 বছরের মধ্যে 5 দিন হলো প্রোগ্রাম করছে, 5 তারিখের আগে তার কোনো একটা মানে দলীয় একটা ব্যানার আছে সেই দলটা করে, তাদেরকে রাখেন। কিন্তু ভাই রিকোয়েস্ট, আমার লিডার, আমার ভাই, আমার সবার কাছে রিকোয়েস্ট যে অন্তত পক্ষে আমি কোনো সময় আমার লাইভে আসি না, অন্তত পক্ষে এই কাজটা করেন, হাইব্রিড দিয়ে ভাই সরাই দেন। সারা বাংলাদেশের একই অবস্থা, ঘর থেকে বেরোয় না ভাই তেগিরা। আপনারা একবার খোঁজও নেন না, আপনারা জিজ্ঞাসা করেন না যে কিরে তোরে দেখি না তুই কই আছিস। এটা কষ্ট ভাই, হাজার হাজার বুক ফাটা কষ্ট কর্মীরা বুকে নিয়ে ঘরের থেকে বেরোয় না ভাই। এই দল দুর্দিনের সময় যারা ছিল তারাই আবার আসবে ভাই। আমিও বলে দিলাম, আমি যদি মনে করেন এই তো এখন আর ওইভাবে আসা যাওয়া নাই, কোনোভাবে কিছুতে নাই, যদি মনে করেন দল আবার কোনোদিন বাজে একটা সময় আসে, আল্লাহ না করুক কোনোদিন যেন না আসে, আবার বুক পেতে বাঁচা মরার চিন্তা না করে আবার রাস্তায় নামবো ভাই। আমার নেতাকর্মীরা যদি কেউ বা নেতারা বা তাছাড়া আমার যদি মনে করেন সহযোদ্ধারা বা বিএনপির কারো যদি আমার কথা কষ্টও লাগে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বুক ভরা চাপা কষ্টের কথা আজকে বললাম, এটা আমার কথা না, হাজারো বাংলাদেশের কর্মীর কথা। কর্মী ছাড়া দল হয় না, কর্মী ছাড়া নেতা হয় না, নেতা ছাড়া দল হয় না, আর দল ছাড়া রাষ্ট্র পরিচালনা হয় না। সবাই মনোযোগ সহকারে যদি বিষয়টা ভালো লাগে শুনবেন, আর যদি এখানে আমার ভুল থাকে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। আমি 100% এই ব্যবস্থার যদি আমার ফাঁসি হয় আমি ফাঁসির দড়ি গলায় দৌড়েই যেয়ে গলায় নেবো, ফাঁসির দড়ি হাসতে হাসতে দৌড় দিয়ে দিয়ে ফাঁসির দড়ি গলায় নেবো, এবার বলার অপরাধে। কারণ এটা হাজারো কর্মী আজকে বলতে পারে না, বুক ফাটা আর্তনাদ লই ঘরে বসে রয়েছে, বুক ফাটা আর্তনাদ ঘরে বসে রয়েছে, বুক ফাটা আর্তনাদ লই বলতে পারে না। তাদের আগের মতো সেই রেসপেক্ট পায় না, তাদেরকে ডাকা হয় না, তাদেরকে কোনো সভা সেমিনারে জায়গা দেওয়া হয় না। অমুক ভাই কি দল, এখন আত্মীয় দল বাইরেছে, আমার আত্মীয় ভাই আপনার কাছে নিয়ে এসছি ভাই, এই আমার খালাতো ভাই, ও তো আগে একটু প্রোগ্রামে অ্যাটেন্ড করতো না, সচরাচর স্বাভাবিক দেখা যাইতো না, ও এখন থেকে আপনার সাথে থাকে। এগুলো থেকে বেরোই আসেন ভাই, বাদ দেন এগুলো। বিএনপি অনেক বড় বট গাছ, এদের লক্ষ লক্ষ ফল ধরে, ওরকম 2 সিটে ফল ধরে গেলে দরকার নাই তো, আর 2 সিটে আমার চা পাও দেওয়া বাদ দিয়ে দেন, দরকার নাই। হ্যাঁ তা আমি থাকলে আমার বাদ দিয়ে দেন। আসলে কি শুরু হয়েছে, আসলে চলে কি সারা বাংলাদেশে কি চলে? আজকে আমাদের এই কথা শুনতেই বেকা যে বাস স্ট্যান্ড বাজার দখল, এটা ওটা চান্দাবাজি, এইটা একটা আমাদের লাগবে কা?
যে বিএনপির ধরেন 80%, 85%, প্রায় 95% যে জনসমর্থন ছিল 5 তারিখের আগে, সেইটা আমরা এই 1 বছরের ভিতরে ধ্বংস করার পিছনে কারা দায়ী? তাই সেই মনে করেন যারা দলের প্রতি কোনো মায়া নাই, তারা 5 তারিখের আগেও যেভাবে ছিল এখনো সেইভাবে আছে, বিএনপির ট্যাগ লাগাই তারা ইনকামের সোর্স খুঁজতেছে। এদেরকে বাইর করে দেন, লাথি মেরে বাইর করে দেন, দরকার নাই তো এদেরকে। বিএনপি বিশাল বড় পুষ্কুনি, হ্যাঁ আপনার মাগুর মাছ, শিং মাছ, উটকল মাছ চাষ, বহুত মাছ চাষ করে, হ্যাঁ টাকির দরকার নেই, টাকি বের করে দেন, টাকি লাগবে না। আমার কথা কষ্ট পাইলে নেতাকর্মীরা আমার বিরুদ্ধে যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, আমি স্বেচ্ছায় সরে যাই। এককাল ফাঁসির রায় হইলে আমি দৌড়ে যাই, ফাঁসির দড়ি গলায় আস্তে আস্তে লোমো, আস্তে আস্তে লোমো।